হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু পল্লবীস ইংলিশ ক্লাসরুম। আগের দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফিগার অফ স্পিচের ফার্স্ট পার্ট, ফিগার্স বেসড অন সিমিলারিটি, আর তার যে 5টা ভাগ আছে, সিমিলি, মেটাফোর, অ্যালিগরি, প্যারাবল আর ফেবল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফিগার্স বেসড অন কন্ট্রাস্ট। ফার্স্ট পার্ট আছে দেখো, অ্যান্টিথেসিস। নাও হোয়াট ইজ অ্যান অ্যান্টিথেসিস? When contrasted words or ideas are juxtaposed or placed together for the sake of emphasis, it is called antithesis. তাহলে অ্যান্টিথেসিস বলতে আমরা কী বুঝতে পারছি? প্রথমেই ফোকাস করো এই ওয়ার্ডটার উপর, কন্ট্রাস্টেড ওয়ার্ডস অর আইডিয়াস, অর্থাৎ কিনা সম্পূর্ণরূপে বিপরীতধর্মী শব্দ বা বিপরীতধর্মী আইডিয়া, একটার সাথে অপরটা একেবারেই বেমানান, তারা যখন জাক্সটাপোজড অর প্লেসড টুগেদার ফর দ্য সেক অফ এমফেসাইজ, কোনো একটা কিছুকে জোর দিয়ে বলার জন্য যখন এরকম বিপরীতধর্মী আইডিয়া বা বিপরীতধর্মী শব্দগুলোকে পাশাপাশি বসানো হয় কোনো একটি বাক্যে, তখন সে ধরনের সেন্টেন্সগুলোকে আমরা অ্যান্টিথেসিসের এক্সাম্পলের মধ্যে ফেলতে পারি। তাহলে মেইন ফিচার্স কী কী? টু কন্ট্রাস্টেড ওয়ার্ডস অর আইডিয়াস আর প্লেসড টুগেদার, দুটো অবশ্যই বিপরীতধর্মী শব্দ বা আইডিয়া থাকবে। These words or ideas are placed in a balanced form, আর এই ওয়ার্ড বা আইডিয়াগুলো যতই বিপরীতধর্মী হোক না কেন, এরা যখন সেন্টেন্সে স্থান পাবে একটা সমতা রক্ষা করবে, একটা ব্যালেন্স রক্ষা করবে। অ্যান্ড দ্য পারপাস ইজ টু এমফেসাইজ সাম থট, আইডিয়া অর কনসেপ্ট, অর্থাৎ কোনো একটা চিন্তাভাবনা বা কোনো একটা কনসেপ্ট, সেটাকে আরও বেশি ক্লিয়ারলি, আরও বেশি এমফেসাইজলি বলার জন্য লেখক অ্যান্টিথেসিস এই ফিগার অফ স্পিচটা ইউজ করে থাকেন। একটা একটা করে এক্সাম্পল করলেও দেখো, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট এক্সাম্পল দেখো, খুব জানা, খুব শোনা একটা লাইন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, অর্থাৎ যদি আমরা একত্রে থাকি তাহলে আমরা লড়ে যেতে পারবো, কিন্তু যখনই আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি হবে তখনই আমাদের পতন অবধার্য। দেখো, ইউনাইটেড, ডিভাইডেড সম্পূর্ণরূপে বিপরীতধর্মী দুটো শব্দ, আবার স্ট্যান্ড, ফল অগেইন দুটো বিপরীতধর্মী শব্দ, কিন্তু এই শব্দগুলো একটা ব্যালেন্সড ওয়েতে একটা সেন্টেন্সে বসে কিন্তু একটা পার্টিকুলার সেন্সকে মিন করছে যে উই হ্যাভ টু স্টে ইউনাইটেড ইফ ইউ ওয়ান্ট টু সারভাইভ। যদি আমরা টিকে থাকতে চাই আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। শুধু এই সেন্সটাকে কনভে করার জন্য কিন্তু বিপরীতধর্মী দুটো ওয়ার্ড বা দুটো কনসেপ্টকে এক জায়গায় আনা হলো। আরও একটা দেখো, খুব পরিচিত, এটাও একটা লাইন, তোমাদের ইউলিসিস পড়ানোর সময় আমি বলেছিলাম, টেনিসনের লেখা, দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, যদিও সময় পরিস্থিতি অনেক কিছুই নিয়ে নিয়েছে কিন্তু অনেক কিছু এখনও অবশিষ্ট রয়েছে। দেখো, টেকেন, অ্যাবাইড অগেইন দুটো কন্ট্রাস্টেড আইডিয়া বা কন্ট্রাস্টেড ওয়ার্ডও বলতে পারো এখানে। দেন another famous line from Milton's Paradise Lost, better to reign in hell than serve in heaven, অর্থাৎ স্বর্গে দাসত্ব করার থেকে নরকের রাজত্ব করাও অনেক ভালো। reign in hell আর serve in heaven, again two contrasted ideas, but they are juxtaposed together, and it is just used by Milton to emphasize that the idea that Saturn is not in a mood to surrender to the gods, right? Next, made weak by time and fate but strong in will, অর্থাৎ সময় এবং ভাগ্য যতই আমাদের দুর্বল করুক, আমাদের ইচ্ছা শক্তি কিন্তু এখনও স্ট্রং। এখানেও দেখো, উইক, স্ট্রং দুটো কন্ট্রাস্টেড ওয়ার্ড। আনাদার ওয়ান, শেক্সপিয়ারের লাইন, টু ডু আ গ্রেট রাইট ডু আ লিটল রং, এটা আমরা বাংলাতেও অনেক সময় বলে থাকি যে কোনো খুব ভালো কাজ করার জন্য যদি একটু মিথ্যে কথা বলতে হয় তাহলে সেই মিথ্যে কথায় নাকি পাপ হয় না। তো এটা খানিকটা সেই ধরনের লাইন আর কি, যে কোনো গ্রেট রাইট, খুব ভালো কোনো মহান কাজ করার জন্য যদি একটুখানি রং কিছু করতে হয়, দ্যাট ইজ নট আ বিগ ডিল। এখানেই দেখো, গ্রেট রাইট, লিটল রং, অগেইন টু কন্ট্রাস্টেড আইডিয়াস আর প্লেসড টুগেদার, রাইট? তাহলে অ্যান্টিথেসিস ক্লিয়ার হলো আশা করি তোমাদের কাছে, যেখানে কিনা বিপরীতধর্মী শব্দ বা আইডিয়া একই বাক্যের মধ্যে সমতা বজায় রেখে স্থান পাবে এবং একটা নির্দিষ্ট কোনো মিনিংকে কনভে করবে। এবার চলে যাই আমাদের নেক্সট ফিগার অফ স্পিচ, দ্যাট ইজ এপিগ্রাম। নাও হোয়াট ইজ এপিগ্রাম? In an epigram, there is a shocking contradiction
in the apparent meaning of an expression or statement, but there is an underlying significance. Now look at the highlighted words. Shocking contradiction. That means there must be a contradiction. একটা বৈপরীত্য তো নিশ্চয়ই থাকবে, যেটা অ্যান্টিথেসিসেও আমরা লক্ষ্য করেছি, বাট সেটা কেমন হবে? শকিং হবে, যেন মনে হবে আচমকা হঠাৎ করে কোথা থেকে যেন এসে পড়লো। কোথায় থাকবে এই কন্ট্রাডিকশনটা? অ্যাপারেন্ট মিনিং, অর্থাৎ আপাতভাবে যদি মানেটা দেখতে যাও তাহলে মনে হবে যে এই কন্ট্রাডিকশনটা বড় বেশি শকিং, ঠিক? কিন্তু অবশ্যই তার একটা আন্ডারলাইন সিগনিফিকেন্স, একটা আভ্যন্তরীণ অর্থ থাকবে, একটা গুরুত্ব থাকবে। Generally, the attention of a hearer or reader is drawn to something deeper or inner by means of an apparent contradiction in the language used. The figurative expression which rouses one's attention to some inner meaning is known as epigram. কি হয়, যখন বক্তারা কোনো বক্তব্য রাখেন বা লেখক কোনো প্লট লিখছেন বা রচনা করছেন, সেই সময় তার যেটা উদ্দেশ্য থাকে যেন তেন প্রকারে সেই শ্রোতা বা সেই রিডারের অ্যাটেনশনটাকে ড্র করা, তার দৃষ্টি আকর্ষণ করা। এবার আমরা জানি যে কোনো নেগেটিভ জিনিস আমাদের দৃষ্টিকে সহজে আকর্ষণ করতে পারে, তাহলে এখানেও এপিগ্রাম ইউজ করার মধ্যে দিয়েও কিন্তু লেখক এই কাজটাই করেন, অর্থাৎ এমন একটা বৈপরীত্য তিনি সামনে আনবেন হঠাৎ করে, যেটা আমাদেরকে একটা সাময়িক সময়ের জন্য একটা শক দেবে ঠিকই, কিন্তু যখন আমরা সেই লেখাটার একটা মিনিং বোঝার চেষ্টা করব, ইনার মিনিং কি, তখন আমরা বুঝবো দ্যাট দেয়ার ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট সিগনিফিকেন্স underneath the sentence or underneath the passage. Now look at the examples. Our antagonist is our helper. বার্কেল লেখা একটা লাইন দেখো, অ্যান্টাগনিস্ট মানেই আমরা জানি দে আর দ্য ভিলেন্স, রাইট? তাহলে এখানে সেন্টেন্সটাতে অ্যান্টাগনিস্ট একজন হেল্পার কি করে হয়? শুনতেই বড় অদ্ভুত লাগে না, যে ভিলেন কবে থেকে হেল্পার হওয়া শুরু করলো? বাট ইফ ইউ রিড দ্য হোল প্যাসেজ ইউ উইল রিয়েলাইজ দ্যাট এখানে অ্যান্টাগনিস্টের ভূমিকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আরও একটা সেন্টেন্স দেখো, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ আ ম্যান। ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা লাইন। নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ ক্যান আ চাইল্ড বি আ ফাদার অফ আ ম্যান? চাইল্ড ক্যানট বি আ ফাদার, চাইল্ড ইজ আ চাইল্ড। কিন্তু এটাও দেখো, আজকে যে শিশু, সে তো জাতির ভবিষ্যৎ হতে চলেছে, সে তো ভবিষ্যৎ যে প্রজন্ম তার জনক হতে চলেছে। তো সেই দিক থেকে কিন্তু এই লাইনটার একটা ইনার মিনিং রয়েছে, যে আজকে যে চাইল্ড, ভবিষ্যতে সেও অন্য কোনো চাইল্ডের বাবা হবে, ঠিক? তাহলে সেই দিক থেকে এটার একটা মিনিং আছে। আনাদার ওয়ান দেখো, আ ফেভারিট হ্যাজ নো ফ্রেন্ড। যে ভীষণ প্রিয় তার কোনো বন্ধু হয় না। এটা তো আমরা সাধারণত আমাদের জীবনের সাথেও রিলেট করতে পারি। কর্মক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় দেখবে, যদি কিছু দল মানুষ, কিছু শ্রেণীর মানুষ তোমাকে ভালোবাসে, নিশ্চিতভাবে জানবে আরেকটা তোমার অপোনেন্ট শ্রেণীও সেখানে আছে, যারা তোমাকে বন্ধু হিসেবে দেখে না, বা যারা তোমার এই যে সবার কাছে ফেভারিট হয়ে ওঠাটা, এটা মেনে নিতে পারে না, ঠিক? তাহলে আ ফেভারিট হ্যাজ নো ফ্রেন্ড, যদিও তুমি প্রিয় তবু তোমার কোনো বন্ধু নেই। দেখো এখানেও কন্ট্রাডিকশনটা কতখানি শকিং, যে ফেভারিট তারই কোনো বন্ধু নেই। আরও একটা দেখো, মোস্ট প্লিজড ওয়েন মোস্ট আনইজি। সবচেয়ে বেশি আনন্দটা তখনই পাওয়া যায় যখন কিনা সব থেকে খারাপ পরিস্থিতিটার মোকাবিলা করা হয়। এটাও দেখো, বড়ই অদ্ভুত শুনতে লাগে, যে একটা খারাপ সিচুয়েশান আমাদেরকে বেদনা দেয়, কষ্ট দেয়, আমাদেরকে সাফার করতে হয়, তাহলে সেখান থেকে প্লেজার কোথায় আসে ওই আনইজি সিচুয়েশানটাকে যখন আমরা ওভারকাম করতে পারি, তখন যে প্লেজারটা আমরা পাই, দ্যাট ইজ দ্য ইমেন্স প্লেজার উই ফিল, রাইট? তাহলে প্লেজার আসছে কখন? যখন একটা আনইজি সিচুয়েশান আসছে তখন। তাহলে এখানেও একটা কন্ট্রাডিকশন, উইচ ইজ অগেইন আ শকিং কন্ট্রাডিকশন। এরকম আরও অনেক এক্সাম্পল পাবে, যেমন দেখো, ফেইলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস। ভীষণ পরিচিত একটা লাইন, বহু জায়গায় তোমরা মোটিভেশনাল স্পিচে ওই লাইনটা নিশ্চয়ই পেয়েছো, যে ব্যর্থতা এটা নাকি সাফল্যের মূল চাবিকাঠি। সাফল্যের পথে এগোতে গেলে নাকি ওই ব্যর্থতাগুলোকে ফেস করে যেতে হবে, যেটা অফকোর্স ট্রু, কারণ যতবার তুমি ব্যর্থ হবে ততবারই সেই ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নেবে, আর সেই শিক্ষাই তোমার সাফল্যের পথটাকে আরও বেশি সুদৃঢ় করবে, রাইট? তাহলে এখানেও দেখো, ফেইলিয়ার ব্যর্থতা, সাকসেস সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি দুটো ওয়ার্ড, কিন্তু শকিং একটা সিচুয়েশন তৈরি করলেও একটা ইনার মিনিং রয়ে গেছে। আগেইন, স্পিচ ওয়াজ গিভেন টু ম্যান টু কনসিল হিজ থটস। এটা তো ভীষণভাবে সত্যি একটা কথা, ভলতেয়ারের লেখা একটা কথা, তারই বলা।
যে মানুষকে স্পিচ ভাষা দেওয়াই হয়েছে যাতে কিনা সে তার থটসগুলোকে কনসিল করতে পারে। যেমন ধরো খুব সামান্য একটা রোজকার দিনের দৈনন্দিন জীবনের একটা সিচুয়েশান, যে তোমাকে কেউ একজন এসে টন্ট করলো, রাইট? ধরো তোমার থেকে তিনি বয়সে বড়, গুরুজন ব্যক্তি, এবার তাকে তুমি মুখের উপর উত্তর দিতে পারছো না, তো সেখানে তোমার পক্ষে রিয়্যাক্ট করাও সম্ভব নয়। এবার তুমি মনে মনে তো হয়তো তার মুণ্ডুপাত করছো, কিন্তু সেই মুহূর্তে তুমি হেসে সেখান থেকে বেরিয়ে এসে ছাড়া কিছু করতে পারবে না। তাহলে দেখো, স্পিচটা দেওয়া হলো কিসের জন্য? তোমার মুখের ভাষাটা দেওয়া হলো, তোমার হাসিটা দেওয়া হলো, উদ্দেশ্য কী ছিল? তুমি মনে মনে যে ব্যক্তিটার মুণ্ডুপাত করছো সেটাকে যাতে কনসিল করা যায়, হাইড করা যায়। অর্থাৎ মুখে মিষ্টি কথা ব্যবহার করে কিন্তু আমরা আমাদের মনের ভিতরে লুকিয়ে থাকা পাপ বা বিষাক্ত ধারণাগুলোকে লুকিয়ে ফেলতে পারি। Again, there is a very shocking contradiction, but it do have a very significant importance. Now let's go to the next figure of speech. Our next figure of speech is oxymoron. Now what is oxymoron? In an oxymoron, two contradictory words are juxtaposed for a striking effect. এখানেও কন্ট্রাডিক্টরি ওয়ার্ড, কিন্তু এক্ষেত্রে কী হবে? সাধারণত অক্সিমোরনের সঙ্গে বাকিগুলো যেটা পার্থক্য, অক্সিমোরনে কন্ট্রাডিক্টরি ওয়ার্ডগুলো একেবারেই পাশাপাশি বসে। The oxymoron is generally described as the extreme form of the epigram. তাহলে এপিগ্রামের একটা এক্সট্রিম ফর্ম, মানে একদম চূড়ান্ত ফর্ম বলতে যা বোঝায় সেটাই হলো oxymoron. Here basically two contradictory words are juxtaposed. A sense is conveyed or impression effected deftly through the apparent contradiction in the terms used. অর্থাৎ পাশাপাশি দুটো সম্পূর্ণ বিপরীতার্থক শব্দ বসবে এবং বসার মধ্যে দিয়ে একটা মিনিং কনভে করবে। ফর এক্সাম্পল, লাইফ ইজ বিটার সুইট, যতটা তিক্ত ততটাই মিষ্টি, ঠিক? আর এখানেও দেখো বিটার সুইট, দুটো টোটালি অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসেছে। পার্টিং ইজ সাচ সুইট সরো, পার্টিং মানে বিদায়, এবার সেটা সুইট অ্যাগেইন সরো, বিদায় অবশ্যই সরো, স্যাডনেসই নিয়ে আসে। তার পাশাপাশি এটা সুইটও কেন? কারণ যখনই কেউ গুড বাই বলে যায় তখনই আমরা জানি সে পরে আবার ফিরে আসবে, সেই আশাটাও দিয়ে যায়। সো ইন দ্যাট সেন্স পার্টিং ইজ সুইট অ্যাজ ওয়েল অ্যাজ সরো। নেক্সট, ডু দ্যাট গুড মিসচিফ। নাও মিসচিফ, হাউ ক্যান আ মিসচিফ বি আ গুড থিং, রাইট? বাট ছোটো মানুষদের যে দুষ্টুমিগুলো, বাচ্চাদের যে মিসচিফগুলো, দে আর ভেরি নাইস, সো কিউট। So here we can say do that good mischief. Again, two contradictory words, they are sitting together and conveying one single meaning. Next, she found an original copy of the old book. দেখো, যা অরিজিনাল তার আবার কপি কোথা থেকে আসবে? যেটা অরিজিনাল সেটা অরিজিনাল, তার আবার কপি কেন? আর যদি কপি হবে তাহলে সেটা অরিজিনাল কেন? এই কথাগুলো কিন্তু আমরা সাধারণত মাঝে মধ্যেই নিজেদের কথা বলার সময় ব্যবহার করে থাকি, কিন্তু আমরা জানতেই পারি না যে কথা বলার সময় কিন্তু আমরা অক্সিমোরন ইউজ করছি, রাইট? সো অরিজিনাল কপি ইজ again another example of oxymoron. And all its aching joys are now no more. ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা কবিতার লাইন, একিং জয়স, একিং মানে যেটা যন্ত্রণা দেয়, ব্যথা দেয়, আর জয় মানে তো আনন্দ। তাহলে এখানেও দেখো দুটো বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসেছে, একটা স্ট্রাইকিং এফেক্ট দিচ্ছে কবিতাটাকে। নেক্সট উই হ্যাভ ক্লাইম্যাক্স। এই ওয়ার্ডটার সাথে তো তোমরা প্রত্যেকে ভীষণভাবে পরিচিত। হোয়াট ইজ আ ক্লাইম্যাক্স? A climax is a figure of speech where words or ideas are arranged in an ascending order of importance. অর্থাৎ গুরুত্বের বিচারে ছোট থেকে বড়ভাবে যখন ঘটনাগুলো বা শব্দগুলো সাজানো থাকে তখন সেটাকে ক্লাইম্যাক্স বলে। Climax comes from Greek word climax which means a ladder. তো KLIMAX এই ওয়ার্ডটা গ্রিক ওয়ার্ড, এখান থেকে এসছে আমাদের ক্লাইম্যাক্স শব্দটা। আর এই গ্রিক ক্লাইম্যাক্সের মানে হচ্ছে ল্যাডার বা মই। ক্লাইম্যাক্সের ভূমিকাটা অনেকটা মইয়ের মতোই, ছোট থেকে বড় হিসেবে যাওয়া। কিসের উপর বেস করে? অর্ডার অফ ইম্পর্টেন্স, গুরুত্বের উপরে বিচার করে। The fundamental thing in the figure of speech climax is to arrange a series of words or ideas in the fashion of the rungs of a ladder. অর্থাৎ একটা মইয়ের সিঁড়িগুলো যেমন, তেমনভাবে কতগুলো ওয়ার্ড বা আইডিয়াসকে সাজানো, এটাই হলো ক্লাইম্যাক্সের মূল বিষয়বস্তু। চলেছি এক্সাম্পল, I came
I saw and I conquered. আমি আসলাম, দেখলাম, জয় করলাম। To strive, to seek, to find and not to yield. আঘাত করবে, সন্ধান করবে, ফাইন্ড করবে, সারেন্ডার করবে না। We will hear him, we will follow him, we will die with him. আমরা তার কথা শুনবো, আমরা তাকে ফলো করব, আমরা তার সাথেই মৃত্যুবরণ করব। প্রত্যেকটা সেন্টেন্সে দেখো যে শব্দগুলো বা আইডিয়াগুলোকে সাজানো হয়েছে প্রত্যেকটাই ইম্পর্টেন্সের বিচারে অ্যাসেন্ডিং অর্ডারে আছে। যেমন ছোটোবেলায় আমরা অঙ্ক করেছি ছোটো থেকে বড় হিসেবে সাজাও, এখানেও দেখো গুরুত্বের বিচারে সবচেয়ে কম গুরুত্বপূর্ণটা সবচেয়ে প্রথমে, তারপর আস্তে 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 সামনের দিকে এগিয়ে গেছে। নেক্সট দেখো বেকনের একটা লাইন, অফ স্টাডিজ এই প্রবন্ধটা থেকে নেওয়া। সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। অর্থাৎ কিছু বই আছে যেগুলোকে শুধু আস্বাদ গ্রহণ করতে হয়, কিছু বই আছে যেগুলোকে গিলে খেতে হয়, আর কিছু বই আছে যেগুলোকে চিবিয়ে চিবিয়ে ধীরে ধীরে ডাইজেস্ট করতে হয়। তার মানে কিছু বই থাকে যেটা শুধু স্টোরিটা জানলেই যথেষ্ট, কিছু বই থাকে যেগুলো পরীক্ষার খাতিরে পাশ করার জন্য কোনো রকমে মুখস্থ করে না বুঝে আমরা গিলে রাখি, পরীক্ষা শেষ ঘটনাগুলোও ভুলে যাই। আর কিছু বই থাকে ধীরে ধীরে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা ঘটনার মানে বুঝে বুঝে ইম্পর্টেন্সের সাথে পড়তে হয়। ঠিক, তাহলে এখানেও দেখো গুরুত্বের বিচারে পর 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 ঘটনাগুলোকে বা আইডিয়াগুলোকে সাজানো হয়েছে। না দিস ইজ কল্ড ক্লাইম্যাক্স। Today's last figure of speech is anticlimax or bathos. What is it? In an anticlimax, there is a sudden fall from the lofty to the mean thought in order to excite laughter or ridicule. অর্থাৎ কিনা হাস্যরসের উদ্রেক করতে অ্যান্টিক্লাইম্যাক্সের ক্ষেত্রে একটা সাডেন ফল দেখানো হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোনো ঘটনা বা জিনিস থেকে একেবারেই তুচ্ছ কোনো একটা জিনিসের দিকে। তার মানে এখানে আমরা ফলো করতে পারি ডিসেন্ডিং অর্ডার, তাই না? ওইটা যদি অ্যাসেন্ডিং হয় ক্লাইম্যাক্সটা, তাহলে নিশ্চিতভাবে অ্যান্টি ক্লাইম্যাক্সটা কিন্তু ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ গুরুত্বের বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে আসবে, তারপরে আস্তে আস্তে বিচারের মান কমতে থাকবে। দেখো, দ্য অপোজিট অফ দ্য ক্লাইম্যাক্স ইজ জেনারেলি নোন অ্যাজ অ্যান্টি ক্লাইম্যাক্স। The most impressive or important word or idea comes first, the least impressive or important word or idea comes last, and there is a sudden fall from the most impressive to the least, and the purpose is to excite ridicule or laughter. যেটা বললাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা প্রথমে আসবে, সবচেয়ে কম গুরুত্বপূর্ণটা শেষে আসবে, একটা হঠাৎ পতন দেখা যাবে সেন্সটার মধ্যে, মিনিংটার মধ্যে, আর উদ্দেশ্য কী থাকবে? হাস্যরস বা কৌতুকের উদ্রেক করা। চলো এক্সাম্পলগুলো দেখে নিই। She lost her husband, her children and her handkerchief. দেখো, সে তার স্বামীকে হারিয়েছে, তার সন্তানদের হারিয়েছে, তার রুমাল হারিয়েছে। না বলো, স্বামী, সন্তান আর রুমাল এদেরকে কি আদৌ এক শ্রেণীতে রাখা যায়? যতখানি গুরুত্ব স্বামীর হারানোর বা সন্তান হারানোর, রুমাল হারিয়ে যাওয়ার গুরুত্ব কি তার সাথে কোনো দিক থেকে মেলে? অথচ লাইনটা ইউজ করা হলো, অথচ এই ওয়ার্ডটাকে ইউজ করা হলো। দিস ইজ নোন অ্যাজ অ্যান্টি ক্লাইম্যাক্স, একটা হঠাৎ পতন। কোথায় স্বামী, সন্তান, কোথায় রুমাল। নেক্সট দেখো, পাফস, পাউডার, প্যাচেস, বাইবেল, বিলেট ডগস। না, এটা আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক কবিতা থেকে নেওয়া, যেটা ছিল ড্রেসিং টেবিল সিন। সেখানে বেলিন্ডার ড্রেসিং টেবিলে কী কী জিনিস ছিল তার একটা লিস্ট। তো সেখানে সমস্ত কসমেটিক্স দেখতে পাচ্ছ, পাফ, পাউডার, প্যাচেস, তার মধ্যে হঠাৎ করে চলে আসলো বাইবেল, তারপরে চলে আসলো বিলেট ডগস মানে লাভ লেটার্স। এখানেও দেখো একটা সাডেন ফল, কোথায় পাউডার, প্যাচেস, পাফ চলছিল, হট করে সেখানে বাইবেল, তারপরে আবার সেখানে লাভ লেটার্স। নেক্সট দেখো, when husbands or when lap dogs breathe their last. Again আলেকজান্ডার পোপের একটা লাইন, মক হিরোইক পোয়েমগুলোর লাইন এগুলো। যখন হাজব্যান্ডরা বা ল্যাব ডগসরা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতো, হাজব্যান্ডের শেষ নিঃশ্বাস ত্যাগ করা, কুকুর, পোষা কুকুর যতই প্রিয় হোক তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করা, দুটো কখনো সমান হয় না। কিন্তু এখানে পাশাপাশি রাখা হয়েছে, উদ্দেশ্য কি? জাস্ট টু এক্সাইট লাফটার, রাইট? টু মক সামওয়ান, টু রিডিকিউল সামওয়ান। লাস্ট দেখো, হোয়াট ফিমেল হার্ট ক্যান গোল্ড ডিসপাইস।
হোয়াট ক্যাটস অ্যাভার্স টু ফিশ, গ্রের লেখা, থমাস গ্রের লেখা। বলছে এমন কোনো মহিলার হৃদয়, এমন কোনো নারীর হৃদয় আছে যে সোনা পছন্দ করে না, যাকে সোনা গোল্ড দেওয়া হবে অথচ সে নাকচ করে দেবে। এর সাথে কন্ট্রাস্টে বলা হয়েছে এমন কোনো বিড়াল কি আছে যে মাছ পছন্দ করে না। না, একজন নারীর সোনা পছন্দ করা আর একটা বিড়ালের মাছ পছন্দ করা মানে একেবারেই তুচ্ছ একটা জিনিসের সাথে তুলনা। এটাও কিন্তু অ্যান্টি ক্লাইম্যাক্সের একটা ভীষণ ভালো উদাহরণ। উদ্দেশ্য শুধুমাত্র এক্সাইট লাফটার। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত থাক। আশা করি এই প্রত্যেকটা ডিভিশনই খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তারপরেও কোনো সমস্যা থাকে, কোনো কোয়ারিজ থাকে, তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর এই ক্লাসটার যদি একটা পিডিএফ প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্টে জানিয়ে আমি নিশ্চয়ই কমেন্টে পিন করে দেবো। ক্লাস ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। থ্যাংক ইউ।